যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 4 পদে একজন ব্যক্তিকেই জাতির পিতা হিসেবে সম্বোধন করা হয়েছে। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের শত বছরের সংগ্রামকে এক ব্যক্তির কাছে সুপর্দ করা হয়েছে। আমরা আমাদের জাতীয় নেতা যারা আছেন তাদেরকে আমরা ফাউন্ডিং ফাদার্স হিসেবে পেতে চাই। এই সংবিধানে মাত্র শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বলি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার দোষ কোথায়? তাকে কেন আমরা ফাউন্ডিং ফাদার্স হিসেবে পেলাম না? শেরে বাংলায় ফজলুল হক আছেন, আবুল হাসিম আছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছেন, যোগেন মন্ডল আছেন। তারা সকলে এই ভূখণ্ডের জন্য, এই ভূখণ্ডের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। একটা সুন্দর ভূখণ্ড যাতে আমরা পাই, মানুষের অধিকার যাতে থাকে, তার জন্য লড়াই করে গেছেন। তাদের অবদানকে একেবারে হাওয়ায় মিলিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই তাদের কোনো জায়গায় তাদের কোনো নামের উচ্চারণটা পর্যন্ত করা হয় নাই। এটাই একটা রাজনৈতিক বন্দোবস্ত যে বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তির কবল থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের জন্য যারা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন তাদের সকলের মাঝে এই কৃতিত্বকে বন্টন করে দেওয়া। আপনারা দেখে থাকবেন বাংলাদেশের অতীতে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করেছে অথবা ক্ষমতা আসবার জন্য চেষ্টা করেছে, প্রত্যেকটা দলই ভারতের সাথে নতজন নীতিতে তারা বিশ্বাসী ছিল। বাংলাদেশের মানুষ জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যকে খারিজ করে দিয়েছে। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, কোনো পলিসি নিতে পারবে না। বাংলাদেশের স্বার্থই হবে সকল রাজনৈতিক দলের ভিত্তি। এটাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনারা জিজ্ঞেস করে থাকতে পারেন যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তাতে করে রাজনৈতিক যে দলগুলো আছে সে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত পরিবারতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে সেগুলো পরিচালিত হয়, এক ব্যক্তি দুই ব্যক্তির সিদ্ধান্তের মধ্য দিয়ে সেগুলো পরিচালিত হয়। প্রত্যেকটা দলের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটা যেন গণতান্ত্রিক হয়, এটা নিশ্চিত করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরনো যে মডেল, কোথাও থেকে কোনো নেতা কিছু একটা বলে দিবেন আর কর্মীরা সেটার পিছনে ছুটে যাবেন, নেতার যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও ঠিকঠাক ভাবে হবে না, এটা আমি বাংলাদেশে আমরা দেখতে চাই না। বন্ধুগণ, আপনারা সকলে জেনে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত 31শে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তারই আগের রাতে সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষ এবং মতকে ঐক্যমতের ভিত্তিতে নিয়ে এসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়। আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। আর মাত্র একটি দিন, অর্থাৎ আগামীকাল 15 তারিখ আমাদের হাতে আছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা সেই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। বন্ধুগণ আমার, আমরা যে সংবিধান বিষয়ে যদি আমরা আলাপের মধ্যে আসি, জাস্ট সিম্পল একটা কথা বলি। আমাদের সংবিধান 4টা মূলনীতি আছে: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এই যে 4টা জিনিস এখানে আছে, আপনারা হিসাব করে দেখেন তো, এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলো 72 সালের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত এই ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশে আসলে ইসলাম বিদ্বেষের চর্চা করা হয়েছে। কোনোভাবেই বাংলাদেশের মানুষেরা তারা যে সম্প্রীতিতে বাস করে সেই সম্প্রীতিকে উপেক্ষা করা হয়েছে। যে সেকুলারিজম বা সেকুলার যে শব্দ, এটার আসলে সঠিক বাংলা প্রতিশব্দ হতে পারে ধর্ম বিযুক্ত বা ধর্ম বিযুক্তিতা, অর্থাৎ ধর্মের সাথে তার কোনো সংযোগ নেই। কিন্তু বাংলাদেশের সকল মানুষ, তিনি হিন্দু হন, তিনি বৌদ্ধ হন, খ্রিস্টান হন অথবা মুসলিম হন, প্রত্যেকটা মানুষই কিন্তু ধর্মের প্রতি তারা অনুরাগী। বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে না বুঝে, তাদের কথাগুলোকে না স্বীকৃতি দিয়ে আমরা সংবিধানের মধ্যে সেকুলারিজমকে মূলনীতি হিসেবে তখন আমরা এস্টাবলিশ করেছিলাম, যার সাথে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই। এর জায়গায় বরং বাংলাদেশের মানুষেরা যাতে সম্প্রীতিতে বাস করতে পারে, ধর্মে ধর্মে যাতে কোনো ভেদাভেদ না থাকে, এই কথাগুলো, সম্প্রীতির কথা যেন আমাদের মূলনীতি হয়, এটা আমাদের একটা চাওয়ার জায়গা থাকবে। বন্ধুগণ, আপনারা জানেন আমরা নতুন সংবিধান প্রত্যাশা করি। 72-এর সংবিধানের অসংখ্য ত্রুটি বিচ্যুত আছে, যেগুলো নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন এবং আমাদের এখানে প্রাক্তন বিচারপতি স্যার আছেন, তিনি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবেন। আমি শুধু এতটুকু বলি, আমাদের এই সংবিধানে আমরা যখন ছোটবেলায় ক্লাস 3, 4, 5-এ পড়তাম, তখন সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে আমরা পড়তাম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এগুলো মানুষের মৌলিক অধিকার।
দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের যে এত মোটা একটা সংবিধান, এই সংবিধানের কোথাও এই 5টা বিষয় যে অধিকার, এর কোনো স্বীকৃতি এই সংবিধানের মধ্যে নাই। অতএব এবং এমন একটা জিনিস করে রাখা হয়েছে, এই সংবিধানের 1/3-কে আর কখনোই নাকি সংশোধন করা যাবে না, এবং এই 1/3-এর মধ্যে তৃতীয় যে অংশটা আছে, থার্ড যে পার্ট আছে, সেই থার্ড পার্টের মধ্যেই তো নাগরিকের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বর্ণনা করা হয়েছে। এই থার্ড পার্টটাকেও সংশোধন করা যাবে না, এইরকম একটা সংবিধান করে দিয়ে যাওয়া হয়েছে, যাতে করে ভবিষ্যতে আর কখনোই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে আমাদের অধিকার, সেটাকে এই সংবিধানে অ্যাড করা হবে, সেই সুযোগটা পর্যন্ত রাখা হয়নি। আমরা তো এরকম সংবিধান নিয়ে স্বাধীনতার প্রায় 55 বছর পর এসে আমরা এরকম খোঁড়া একটা সংবিধান নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না। একই সাথে আপনারা দেখে থাকবেন, এই সংবিধানে 1/3-কে তো সংবিধানের সংশোধনের অযোগ্য করা হয়েছে, এবং প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতায়ন করা হয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, সাংবিধানিক প্রক্রিয়াতেই তিনি স্বৈরাচারী হওয়ার সুযোগটা পেয়ে যান, সেই অধিকার সংবিধানের মধ্যেই তার জন্য আছে। এইরকম অতিরিক্ত ক্ষমতায়ন করা প্রধানমন্ত্রীকে, একটা ব্যক্তিকে যে সংবিধান করলো, সেই সংবিধান দিয়ে আসলে সামনের বাংলাদেশ নির্মাণ করা সম্ভবপর নয়। এই এখন প্রশ্ন আসতে পারে যে নতুন যে সংবিধান হবে, সেই সংবিধান কারা প্রণয়ন করবে? আমরা এই জায়গায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, নতুন যে সংবিধান আসবে সেই সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদের 72-এর যে সংবিধান, সেটা কিন্তু নির্বাচিত গণপরিষদ দিয়ে হয়নি। গণপরিষদ ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি গণপরিষদের। কিন্তু আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা একটি সংবিধান প্রণয়ন করবেন, এবং একই সাথে সংবিধান প্রণয়নের পাশাপাশি তারা আইনসভার সদস্য হিসেবেও তারা ভূমিকা পালন করবেন। আশা করি এই জায়গায় রাজনৈতিক যে দলগুলো আছে, পক্ষগুলো আছে, তাদের বিরোধ থাকবে না। রাজনৈতিক দল বা পক্ষগুলো তারা একটা দাবি করছে, জাতীয় সংসদের নির্বাচন। আমরা 2টা দাবি করছি, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে। যদি আমাদের দাবিটাকে গ্রহণ করা হয়, অটোমেটিক্যালি রাজনৈতিক যে দলগুলোর একটা দাবি, সেই দাবিটা পূরণ হয়ে যায়। অতএব রাজনৈতিক দলগুলোর এই যে বোধোদয় হওয়ার যে জায়গাটি আছে, জনগণের কাতারে এসে তাদের বক্তব্য কি সেটা শুনবার যে দায়বদ্ধতা আছে, সে দায়বদ্ধতা যদি তারা পালন করেন, অবশ্যই তারাও গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সম্মত হবেন বলে আমরা আশাবাদ রাখতে পারি। বন্ধুগণ, ঘোষণাপত্রের বিষয়ে এখানে কথা এসেছে। আমরা বলেছি আমাদের যে ঘোষণাপত্র 71-এ আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা হলো, 26শে মার্চ থেকে যেগুলো ইফেক্টিভ করা হয়েছে, 10শে এপ্রিল এটা ঘোষণা করা হলো। এটা আপনারা পড়ে দেখবেন, এই ঘোষণাপত্রের মধ্যে 70-এর যে নির্বাচন, সেই নির্বাচন থেকে নিয়ে পরের ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের সংগ্রামের ইতিহাস তো শুধু 70 বা 71 থেকে না, আমাদের সংগ্রামের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সংগ্রামের ইতিহাসটা শুরু হয়েছে। অতএব ছাত্র জনতার পক্ষ থেকে দাবি হচ্ছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে নিয়ে 40-এর দশকের পাকিস্তান আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, এই প্রত্যেকটা বিষয়কে ঘোষণাপত্রের মধ্যে নিয়ে আসতে হবে। এবং একই সাথে আমরা এটা বলি যে বাংলাদেশ যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটেছে, বাংলাদেশে যেন আর কোনোভাবেই বৈষম্য কোনো সেক্টরে না থাকে, সেই বিষয়টাও যেন যে ঘোষণাপত্র আসতেছে, সেই ঘোষণাপত্রের মধ্যে যেন এটা উল্লেখ করা হয়। এবং একই সাথে বাংলাদেশের সামনের বাংলাদেশ, তারা যেন নতুন কোনো স্বীকৃতি না থাকে, শহীদ এবং আহত যারা আছে তাদের যেন স্বীকৃতি থাকে, এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই আন্দোলনটি সংগঠিত হয়েছে, তাদের যেন উল্লেখ এই ঘোষণাপত্রের মধ্যে থাকে। এইসব দাবি আমরা জানিয়েছি। আপনাদের সকলকে আজকের এই আলোচনা সভায় মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।